প্রিয় দর্শক, খবরের প্রথমেই দেখে নেব আজকে 30টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। চোখের চিকিৎসা করাতে অভিষেকের বিদেশ যাত্রার আবেদন সোমবার শুনবে সুপ্রিম কোর্ট। মামলা খারিজ করে হাইকোর্ট। আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। হিঙ্গলগঞ্জে পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গ্রেপ্তার। মরে যেতাম, মমতার গাড়িতে ছোড়া হলো চটি কাদা, দেওয়া হলো চোর স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বীজপুরের রাস্তায়। পুজোর অনুদানে বদল আনতে চলেছে রাজ্য। 10 লক্ষ টাকার নিচে বাজেটের পুজোগুলিকে শুধু সাহায্যের ভাবনা। অ্যালগরিদমে বদল চাই, রোডম্যাপ জমা দেওয়ারও নির্দেশ। মেটায় লাগাম টানতে করা কেন্দ্র। মন্দির ভেঙেই দেওবন্দে দারুল উরুম। শিবলিঙ্গ পুনরুদ্ধারে এবার পথে নামছে হিন্দু রক্ষা দল। টুকরে টুকরে আজাদি স্লোগান নয়, আচরণবিধি ঝুলিয়ে প্রতিবাদ ও দেশভক্তির পাঠ রাঁচির পড়ুয়াদের। খাবারে লুকিয়ে মৃত্যুবান, পাক মসজিদে লস্কর কমান্ডারকে খতম করলো কোন ধুরন্ধর। কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে, নাম সুপারিশ করলো সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তোলাবাজি করলে ডিম ভাজি ফ্রি। বিজেপিতে তৃণমূলীকরণের বিরুদ্ধে পোস্টার দলীয় কর্মীর। সেঙ্গুরের শিল্প এত সহজ নয়, মমতা জমানার খানাখন্দ পেরিয়েও শিল্পের ডবল ইঞ্জিন। নকশা বদলালেন তাপস। হাসিনা সেদিন পালিয়ে যাননি, প্রত্যাবর্তন। জল্পনার মাঝে বিস্ফোরক দাবি প্রাক্তন হাই কমিশনারের। ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর। কলকাতা পুরসভার আসন বেড়ে 209, নাম কোন ওয়ার্ডে জানেন না অনেকেই, চিন্তায় রাজনৈতিক কর্মীরাও। ফেজ টুপির ওপর পড়তেই হবে হেলমেট। খিদিরপুর পার্ক সার্কাস রাজাবাজারের আরোহীদের নির্দেশ মুখ্যমন্ত্রী শারদ দত্তের। বাংলায় রক্ত চুরি, ব্লাড ব্যাংকে অনিয়ম নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দেবে রাজ্য। সিটি স্ক্যানের বড় মেশিন দেখে আতঙ্কিত, সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ তরুণ। মৃতের সংজ্ঞার সঙ্গে পিওকে নিয়ে বাড়ন্ত অস্বস্তি। বিক্ষোভকারীরা জঙ্গি নয়, বোধোদয় শাহবাজের দলের। ভারতের জেলে মদ গাঁজায় বুধ অপরাধীরা, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। কিসের নেশা বাড়াচ্ছে উদ্বেগ। মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের, মানবেন ট্রাম্প। হালি শহরে মমতার হেনস্থায় ক্ষুব্ধ শ্রমিক। 15 বছরে কম অত্যাচার করেননি তোপ অগ্নিমিত্রা। ভুয়ো নথি দেখিয়ে প্রাক্তন সেনাকর্মীর জমি আত্মসাৎ। তৃণমূল ঘনিষ্ঠ মন্ত্রীর আত্মীয় জানতেই 30 মিনিটে ইউটার্ন। দুর্নীতিতে জিরো টলারেন্স। 350 গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিটের নির্দেশ দিলীপের। রাত 2টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না। মুখ্যমন্ত্রীর হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে। জীবন কা মতলব তো আনা और জানা है। প্রয়াত সংবাদ প্রতিদিনের সাংবাদিক বাবুল হক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার অনুমতির মামলা তালিকাভুক্ত হল সুপ্রিম কোর্টে। সোমবার ওই মামলা শুনবে শীর্ষ আদালত। বেলা 12টা নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ অভিষেকের আবেদন শুনবে। আগে কলকাতা হাইকোর্ট অভিষেকের বিদেশ যাওয়ার আবেদন খারিজ করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। তার আবেদন চোখের চিকিৎসা করাতে আমেরিকা যাওয়ার অনুমতি দিক আদালত। হাইকোর্টে অভিষেক জানান, চোখের চিকিৎসা করাতে আগেও তিনি একাধিকবার আমেরিকা গিয়েছিলেন। এখন সেই চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে যাওয়া জরুরি বলে জানান তার আইনজীবী। গত 2 মাসে অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে, সেগুলি তার বিদেশ যাত্রার অনুমতির পথে অন্তরায়। পুলিশ সূত্রে খবর, গত মে মাসে বিধানসভা ভোটের ফল প্রকাশের পরে এখনো পর্যন্ত অভিষেকের নামে 16টি এফআইআর দায়ের হয়েছে। এই অবস্থায় তিনি বিদেশ গেলে মামলাগুলির তদন্ত এবং বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাইকোর্ট। অভিষেকের জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, এসএসকেএম হাসপাতাল থেকে মেডিকেল রিপোর্ট নিয়ে আসুন অভিষেক। তারা যদি জানায় ওই চিকিৎসা এদেশে সম্ভব নয়, তবে আদালত বিদেশ যাওয়ার অনুমতি দেবে। বিচারপতি ভট্টাচার্য জানিয়েছিলেন, চিকিৎসা সংক্রান্ত মতামত নেওয়ার জন্য অভিষেককে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। সেখানকার চক্ষু বিভাগের প্রধান একটি মেডিকেল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশ যাত্রার প্রয়োজনীয়তার দিকটি খতিয়ে দেখবেন। অভিষেক এসএসকেএম হাসপাতাল থেকে পরীক্ষা করিয়ে চিকিৎসকদের মতামত আনতে রাজি হননি। তিনি জানান, হাইকোর্ট তার আবেদন খারিজ করতে পারে, কিন্তু তিনি এসএসকেএম হাসপাতালে যাবেন না। এরপরেই আদালত তৃণমূল সাংসদের মামলাটি খারিজ করে দেয়। তারপরেই বৃহস্পতিবার গভীর রাতে অভিষেকের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়। এর আগে একই আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাট তৃণমূলের সাংসদ, কিন্তু সেই সময় তার মামলাটি শোনেনি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায়। 7 দিনের মধ্যে অভিষেকের আর্জির নিষ্পত্তি করতে বলেছিল শীর্ষ আদালত। সেই মতো গত সপ্তাহে
বুধবার এই মামলার শুনানি হয় হাইকোর্টে। তবে আদালত অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো, ছোড়া হলো কাদা ছেঁড়া চটি, দেওয়া হলো চোর চোর স্লোগান। বিজেপির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী উস্কানি দিতে এসেছেন কাঁচরাপাড়ায়, সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। অন্যদিকে মমতা তোপ দাগেন রাজ্য সরকারকে। পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। তার অভিযোগ, বিজেপি গুন্ডাদের দিয়ে এই কাজ করিয়েছে। মমতা বলেন, নিরাপত্তা ভুলে যান, লুম্পেনদের প্রোটেকশন দিচ্ছে পুলিশ। বাংলা তো লুম্পেনদের হাতে চলে গিয়েছে, আমরা কেস করব। তিনবারের মুখ্যমন্ত্রীর অভিযোগ, তার গাড়িতে বড় বড় ইট ছোড়া হয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, আমার মাথা ফেটে যেত, এখানে আমরা মরে যেতাম। পুলিশ বিজেপিকেই প্রোটেকশন দিচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাল্টা দাবি, বিজেপির কোনো কর্মী এই বিক্ষোভে ছিলেন না। রবিবার মমতার কাঁচরাপাড়া সফরে সঙ্গী ছিলেন লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। তারাও বিক্ষোভের মুখে পড়ে ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। কল্যাণ বলেন, শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছেন, মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন। বীজপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে রাখতে হয় পুলিশকে। উল্লেখ্য, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়া পৌরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বীরজু কেওটকে গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। শুক্রবার তাকে আদালতেও হাজির করানো হয়েছিল। বিচারক তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন, কিন্তু শনিবার জানা যায় পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে কাঁচরাপাড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামীর। জেনির অভিযোগ, লকআপের ভেতরে পুলিশের মারধরে তার স্বামীর মৃত্যু হয়েছে। পুলিশের তরফে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রবিবার মমতা কেওটের পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই। তার আরো অভিযোগ, মৃতের পরিবারকে হুমকি দিচ্ছে বিজেপি। বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাসের প্রতিক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো রাজনীতি এটাই। শকুন যেমন লাশ খোঁজে, উনিও খোঁজেন পশ্চিমবঙ্গের কোনো মৃত্যু নিয়ে কিভাবে সংবাদ মাধ্যমে থাকা যায়, কারণ উনি রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। পাড়ার ছেলে এবং বিধায়ক হিসেবে মৃতের পরিবারের পাশে আছি আমি। আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি পরিবারের সঙ্গে। যাদের বাড়িতে এটা হয়েছে তারা কিছু বলছেন না, তারা আমাদের উপর ভরসা রেখেছেন। লকআপে মৃত্যু নিয়ে আইনি সহযোগিতা করতেও প্রস্তুত আমরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি খুঁজতে বেরিয়েছেন। মমতা তার গাড়িতে ইট পাথর ছোড়ার অভিযোগ করেছেন। এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, যদি কেউ প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে পাথর, কাদা বা চপ্পল ছোড়ে তবে বিজেপি তাদের সমর্থন করে না। এই ঘটনায় কোনো বিজেপি কর্মী জড়িত নন এবং আমরা চাই না যে রাজ্যের প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এমন আচরণ করা হোক। এমনটা হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গেরই মুখ কালো হবে। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং যদি এমনটা ঘটে থাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনস্থ পুলিশের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে। আবাস যোজনার উপভোক্তাদের বাড়িতে তথ্য যাচাই করতে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। অভিযুক্ত পঞ্চায়েতের অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার আবাস যোজনার সমীক্ষার জন্য হিঙ্গলগঞ্জে একটি বাড়িতে ছবি তুলতে যান পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী। অভিযোগ, একটি বাড়িতে একমাত্র মহিলা সদস্য ছিলেন। তথ্য যাচাই করার নামে তার বাড়িতে ঢুকে পড়েন অভিযুক্ত। বাড়িতে আর কেউ না থাকার সুযোগে যুবতীকে তিনি ধর্ষণের চেষ্টা করেন। যুবতীর চিৎকার চেঁচামেচিতে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসেন। অভিযুক্ত তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যান। এরপর ওই যুবতীর পরিবার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ওই অভিযুক্তের বিরুদ্ধে বেশ কয়েকজন অর্থ আত্মসাতের অভিযোগ করেছে। অভিযোগ, তিনি পূর্বতন শাসক দলের নাম করে আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক পরিবারের কাছ থেকে হাজার হাজার টাকা কাটমানি নিয়েছেন। রবিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করিয়েছে পুলিশ। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। মে মাসে রাজ্যে নতুন সরকার গঠনের পর এটাই প্রথম শারদোৎসব। কলকাতার শারদোৎসব নিয়ে রাজ্য সরকারের মনোভাব এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার মতো রাজ্যের সব দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হবে না। যেসব পুজো কমিটির প্রয়োজন রয়েছে বাছাই করে শুধুমাত্র তাদেরই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, 10 লক্ষ টাকার নিচে বাজেটের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করেছে রাজ্য সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। গত বছর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের সমস্ত পুলিশ অনুমোদিত পুজো কমিটিকে 1,10,000 টাকা করে আর্থিক অনুদান দিত। করোনা সংক্রমণের সময় লকডাউনের জেরে আর্থিক সংকটে পড়া পুজো কমিটিগুলিকে সহায়তা করতে 2020 সালে প্রথমবার 50,000 টাকা করে অনুদান দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। ধাপে ধাপে সেই অনুদানের পরিমাণ বাড়তে বাড়তে 2025 সালে 1,10,000 টাকায় পৌঁছয়। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়ে দেন,
তার নেতৃত্বাধীন সরকার রাজ্যের সব পুজো কমিটিকে আর্থিক অনুদান দেবে না, বরং যেসব পুজো কমিটির সত্যিই প্রয়োজন রয়েছে তাদের বাছাই করে অনুদান দেওয়া হবে। বুধবার নবান্নে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলির সম্মিলিত সংগঠন ফোরাম ফর দুর্গোৎসবের দুই কর্তার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। বালিগঞ্জ কালচারালের অন্যতম কর্তা অঞ্জন উকিল এবং বেহালা নতুন দলের কর্মকর্তা সন্দীপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কলকাতার শারদোৎসব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত জানান। এরপর বুধবার রাতে ফোরাম ফর দুর্গোৎসবের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা দেন অঞ্জন উকিল। সেখানে তিনি লেখেন, গতকাল সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোরামের এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক হয়েছে। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খা ও বৈঠকে উপস্থিত ছিলেন। বড় রাস্তা ও গলির পুজো, বিদ্যুতের ছাড়, হোর্ডিং ব্যানারের উপর কর্পোরেশন ট্যাক্সে ছাড়, পুজোর অনুদান, এরকম প্রতিটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে তার সিদ্ধান্ত চলতি মাসেই একটি বৈঠক করে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তিনি অত্যন্ত সদর্থক মনোভাব নিয়ে আমাদের প্রতিটি কথা শুনেছেন এবং বলেছেন, আপনারা সকলে মিলে শহরবাসীকে একটি সুন্দর পুজো উপহার দেওয়ার জন্য কাজে নেমে পড়ুন। ফোরামের তরফে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানানো হয় এই বার্তায়। ফোরাম ফর দুর্গোৎসবের কর্তার এই বার্তা ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন পুজো কমিটির মধ্যে ছড়িয়ে পড়েছে। ফলে বহু ছোট পুজো কমিটি আশায় বুক বাঁধছে, এবার তারা সরকারের কাছ থেকে অনুদান পেতে পারে। রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট না হওয়ায় এখনো অনেক ছোট পুজো কমিটি নিজেদের পুজোর বাজেট চূড়ান্ত করতে পারেননি। এমনকি খরচ কমানোর কথা মাথায় রেখে বেশ কিছু পুজো কমিটি থিম পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কোথাও কোথাও থিম শিল্পীকেও বদল করা হয়েছে। উত্তর কলকাতার খ্যাতনামা পুজোর টালা প্রত্যয়ের অন্যতম কর্তা দেবাশিস সোম বলেন, মুখ্যমন্ত্রী বড় পুজো কমিটিগুলিকে বাদ দিয়ে ছোট পুজো কমিটিগুলি আর্থিক অনুদান দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই। আমাদের পুজো কমিটি নতুন করে তৈরি হয়েছে, নিজেদের ক্লাবের কর্তাদের উদ্যোগে সংগৃহীত অর্থ দিয়েই আমরা দেবী আরাধনা করব। অন্যদিকে দক্ষিণ কলকাতার বেহালা শাহাপুর সাংগঠনিক ক্লাবের অন্যতম সদস্য মৈনাক চট্টোপাধ্যায় বলেন, আমরা একেবারেই ছোট পুজো করি, আমাদের পুজোর বাজার 10 লাখ কেন 5 লাখও নয়। সরকারি অনুদান পেলে পুজোর কলেবর আরো ভালো হবে। আপাতত মুখ্যমন্ত্রীর ঘোষণার জন্য আমরা অপেক্ষায় আছি। ডিপ ফেক, বিকৃত তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের লাগাম টানতে প্রযুক্তি সংস্থা মেটার উপর চাপ আরো বাড়ালো কেন্দ্র। মেটার অ্যালগরিদমে প্রয়োজনীয় পরিবর্তন আনার পাশাপাশি এই ধরনের কন্টেন্টের মোকাবিলায় সংস্থাটি কি পদক্ষেপ করবে তার একটি বিস্তারিত রোডম্যাপ জমা দিতে বলা হয়েছে বলে সরকারি সূত্রের খবর। কেন্দ্র ও মেটা কর্তৃপক্ষের সাম্প্রতিক বৈঠকের পর টেক জায়ান্টটিকে একাধিক শর্ত মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্র, যার অন্যতম অ্যালগরিদমে বদল। সাফ বলা হয়েছে, ডিপফেক, ভুয়ো খবর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার দ্রুত শনাক্ত করতে নিজেদের অ্যালগরিদম ব্যবস্থা নতুন করে সাজাতে হবে। দ্বিতীয়ত, দ্রুত পদক্ষেপ ও তথ্য স্থানীয়করণ করতে হবে। সরকারি বা অনুমোদিত সংস্থা কোনো কন্টেন্ট চিহ্নিত করলে তা দ্রুত সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে ভারতের ডেটা লোকালাইজেশন অর্থাৎ তথ্য স্থানীয়করণ সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। বিকৃত ছবি ও ডিপ ফেক রুখতে সরকারের কুইক রেসপন্স টিমের সঙ্গে সরাসরি ও সমন্বিতভাবে কাজ করতে হবে মেটাকে। বৈঠকে মেটার প্রযুক্তিগত দল তাদের বর্তমান কন্টেন্ট ফিল্টারিং ব্যবহার সীমাবদ্ধতা মেনে নিয়েছে এবং নতুন প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে বিষয়টি এখানেই থেমে থাকছে না। মেটা ভারতের আইটি আইনের মধ্যস্থতাকারী নিয়মাবলী সঠিকভাবে মেনে চলছে কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্র। প্রাপ্ত রিপোর্টের ওপর ভিত্তি করে মেটার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিশেষজ্ঞ মতামত চাওয়া হয়েছে। মেটার বিরুদ্ধে কেন্দ্রের এই কড়া অবস্থানের নেপথ্যে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনা। দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে এক পোস্ট করেন, যেখানে প্রশ্ন ফাঁস নিয়ে কঠোর ব্যবস্থার প্রতিশ্রুতি দেন। তবে প্রধানমন্ত্রীর সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেয় মেটা। পরে মেটার তরফে বলা হয়, যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা ঘটেছিল, ক্ষমা চেয়ে পরে পোস্টটি পুনরুদ্ধার করে ফেসবুক। তবে তথ্য প্রযুক্তি মন্ত্রক এই ব্যাখ্যাকে অপর্যাপ্ত ও অসন্তোষজনক বলে মনে করেছে। এরপরেই মেটার শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয় এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কড়া নজরদারির বার্তা দেওয়া হয় এবং উদ্বেগ না কাটা পর্যন্ত সরকারের তরফে মেটার ওপর নজরদারি চালানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। জ্ঞানব্যাপী ভোজশালার পর এবার উত্তরপ্রদেশের দেওবন্দের দারুল উলুম ইসলামিক শিক্ষা কেন্দ্র, যার ভেতরে রয়েছে মসজিদও। হিন্দুবাদীদের দাবি, ওই মুসলিম স্থাপত্যটি মন্দির ভেঙে তৈরি হয়েছিল। ভেতরে রয়েছে শিবলিঙ্গ। হিন্দু রক্ষ দল ঘোষণা করেছে আগামী 11ই আগস্ট মঙ্গলবার গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ ও প্রার্থনা করা হবে দারুল উলুমে। হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ডের সভাপতি ললিত শর্মা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি ঘোষণা করেছেন,
সংগঠনের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতা কর্মীরা হরিদ্বার থেকে দেওবন্দ পর্যন্ত গঙ্গাজল নিয়ে যাত্রা করবেন। শর্মা দাবি করেছেন, দারুল উলুম চত্বরে একটি শিব মন্দির রয়েছে। এই দাবিতে এর আগে সাহারানপুর প্রশাসনের দ্বারস্থ হয়েছিল সংগঠনটি। যদিও কোনো পদক্ষেপ করা হয়নি, সে কারণেই এবার সংগঠনটি দারুল উলুমে গিয়ে গঙ্গার জল অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হিন্দু রক্ষা দলের এই ঘোষণায় শঙ্কিত পুলিশ ও প্রশাসন। দেওবন্দের সার্কেল অফিসার অমিত কুমার সিং বলেছেন, কাউকে আইন শৃঙ্খলায় ব্যাঘাত ঘটাতে দেওয়া হবে না। তিনি বলেন, কাউকেই আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অনুমতি দেওয়া হবে না। যারা আইন ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, অতীতে হিন্দুত্ববাদীরা উত্তরপ্রদেশেরই জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে একই ধরনের দাবি করেছিল। এরপর আদালতের নির্দেশে সমীক্ষা করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তাদের চাঞ্চল্যকর রিপোর্ট ছিল, মসজিদ তৈরি হওয়ার আগে সেখানে হিন্দু মন্দিরই ছিল। জ্ঞানব্যাপী মসজিদের নিচে হিন্দু মন্দিরের কাঠামো পাওয়া গিয়েছে। সমীক্ষা কাজে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের তথ্য বলছে, মসজিদটি মন্দিরের কাঠামোর উপরই তৈরি হয়েছে। পরবর্তীকালে মধ্য ভোজশালার মসজিদ নিয়েও একই দাবি ওঠে। গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্ট এটিকে হিন্দু মন্দির বলেই স্বীকৃতি দিয়েছে। প্রশ্ন উঠছে, দেওবন্দের দারুল উলুমেরও এই একই কি পরিণতি হবে? মন্তব্যের বন্যা হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার পাশাপাশি তার মাকেও কুকথা বলতে ছাড়েনি আন্দোলনকারীরা। বিক্ষোভের নামে পড়ুয়াদের অশ্লীল আচরণ, বিতর্কিত স্লোগান দেশজুড়ে সমালোচিত হয়। তবে দিল্লির সেই ভুল ঝাড়খণ্ডে করতে নারাজ পড়ুয়ারা, যার জেরে আন্দোলনে যোগ দেওয়া সকল পড়ুয়াদের উদ্দেশ্যে ঝোলানো হয় আচরণবিধি, যেখানে দেশভক্তির পাঠ দিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে, বিক্ষোভ স্থল থেকে ধর্ম, রাজনীতি এবং জাতিগত মন্তব্য করা যাবে না, দেওয়া যাবে না টুকরে টুকরে আজাদির মতো স্লোগান। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ফুঁসে উঠছেন হাজার হাজার পরীক্ষার্থী। সরকারের কাছে মূলত তিনটি দাবি জানানো হয়, যেগুলি হলো: 1. সিবিআই ইডিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত। 2. নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা না আসা পর্যন্ত পরীক্ষা বাতিল রাখতে হবে। 3. পুরো ব্যবস্থার খোলনলচে বদলে যোগ্য প্রার্থীদের বিচার দিতে হবে। ঘটনার প্রতিবাদে রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে প্রতিবাদ শুরু করেছেন পড়ুয়ারা। গত এক সপ্তাহ ধরে চলা সেই আন্দোলন সুপ্রিম কোর্টের পৌঁছানোর পর প্রতিবাদ ব্যাপক গতি পেয়েছে। এই আবহেই সামনে এলো আন্দোলনের আচরণবিধি, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু করেছে। বিক্ষোভস্থল থেকে ধর্ম, রাজনীতি এবং জাতিগত মন্তব্য করা যাবে না, দেওয়া যাবে না টুকরে টুকরে আজাদির মতো স্লোগান। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আয়ুষী রঞ্জন ইনস্টাগ্রামে তুলে ধরেছেন সেই আচরণবিধি। আন্দোলনস্থল পরিদর্শনের সময় ভিডিওতে সেই ঘটনার ব্যাখ্যা করে তিনি বলেন, আমি রাঁচির সেই স্টেডিয়ামে রয়েছি যেখানে গত এক সপ্তাহ ধরে পড়ুয়ারা আন্দোলন করছেন, কিন্তু আমি আপনাদের একটি জিনিস দেখাতে চাই, তা হলো এই আচরণবিধি, যা গোটা দেশকে অনুপ্রেরণা যোগাবে। আমি চাই গোটা দেশ এটা জানুক, কারণ এই আচরণবিধি গোটা দেশে প্রতিবাদের এক মানদণ্ড স্থাপন করেছে। এরপরই তিনি বলেন, আচরণবিধির প্রথমে লেখা হয়েছে, এই মঞ্চের শুধুমাত্র সেই উদ্দেশ্যে ব্যবহার হবে যে উদ্দেশ্যে এটি তৈরি হয়েছে। কোনো দেশবিরোধী স্লোগান, কোনো রাজনৈতিক মন্তব্য, জাতিগত মন্তব্য এই মঞ্চ থেকে দেওয়া যাবে না। আরো লেখা হয়েছে, মঞ্চের ব্যবহার সেই উদ্দেশ্যে করা হবে যে উদ্দেশ্যে এটি তৈরি হয়েছে, যার জন্য পড়ুয়ারা অনশনে বসেছেন। আর সেটা হলো জেপিএসসি এবং সিজিএল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এই মঞ্চ কোনোভাবেই কারণ বিরুদ্ধে কুৎসা করার জন্য নয়, কাউকে খারাপ কথা বা গালিগালাজ করার জন্য নয়। ফলে এই ধরনের আচরণ না করার অনুরোধ করা হয়েছে। আচরণ বিধিতে আরো বলা হয়েছে, আপনার কথাবার্তা যেন অসাংবিধানিক না হয়। পড়ুয়াদের আন্দোলন যদি সারা দেশের কাছে অনুপ্রেরণা হয়ে উঠুক, সেটাই